আমার হাজব্যান্ড অনেক বছর আগেই মারা যায়। তারপর থেকে আমার দেবর ও আমার শ্বশুর তারা দুজন মিলে একসাথে নিজের বউয়ের মতো আমাকে ব্যবহার করেছে। প্রতি রাতে আমি আমার দেবর ও শ্বশুরের পায়ে ধরে বলতাম, আমাকে ছেড়ে দেন, আমি আর পারতেছি না। তারপরও দেবর ও শ্বশুর কেউই আমার কথা শুনত না। এভাবে করে সারা রাত চলে যেত। বন্ধুরা, আজকে আমি আমার জীবনের গল্পটি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পায়ে ধরে বলবো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওর লাস্টে অনেক মজা আছে। বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা অনুরোধ করতে চাই, তোমরা সবাই এখনই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। এবং আজকের ভিডিওটি তোমরা কে কোনো জায়গা থেকে দেখতেছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, আমার নাম সাদিয়া আক্তার। আমার বয়স খুবই কম, অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। কারণ আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই বেশি একটা ভালো না। সেই কারণে আমি আমার মা বাবার কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যাই। আমার বিয়ে হয় ঢাকা মোহাম্মদপুরে। সেখানে অনেক টাকাওয়ালা একটা ছেলের সাথে। আমার আব্বু আম্মু এরকম ছেলে দেখে সুযোগ আর হাতছাড়া করতে চায় নাই। কিন্তু একটা বিষয় আমি খুব ভালো করে দেখেছি, ছেলে এবং ছেলের মা বাবা যখন আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসছিল, ঠিক তখন ওই ছেলের আব্বু মানে আমার শ্বশুর সারাক্ষণ আমার জাম্বুরার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তখন আমার কাছে বিশ্বাসটি খুব খারাপ লাগতেছিল, কিন্তু আমি লজ্জায় এই বিশ্বাসটি কাউকে বলি নাই। কারণ একটা মেয়েকে যখন একটা পুরুষ তাকায় তখন সেই পুরুষের চোখ দেখলেই বোঝা যায় পুরুষ কোন দিকে তাকাচ্ছে। এটা একমাত্র যার দিকে তাকায় সে বুঝতে পারে। সেজন্য আমার শ্বশুরের নজরটা অন্য কেউ না বুঝলেও সেটা আমি স্পষ্ট বুঝেছি। তারপর আমি মনে করেছি হয়তোবা এখন এরকম করতেছি, দুদিন পর ঠিক হয়ে যাবে। আমি আমার ফ্যামিলির দুর্বলতার কথা চিন্তা করে সে বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এই বিয়েটা করাই আমার জীবনের সবথেকে বড় একটা বোকামি ছিল, যেটার মাসুল আমাকে সারা জীবন ধরে দেওয়া লাগবে। বন্ধুরা, ছোট থেকে আমার জীবনটা খুব হাসি খুশি ছিল। প্রতিটা মেয়ের বিয়ের পর নতুন একটা জীবন পায়, কিন্তু আমার জীবনে উল্টাটা হয়ে গেল। বন্ধুরা, বিয়ের কয়েক বছর পরে আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি অনেকটা টেনশনে পড়ে যাই। এরপর আমার হাজব্যান্ডকে আমি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয় নাই। পরে আমার মনে হয়েছিল আমি এই পৃথিবীতে অনেকটা একা হয়ে গেছি। তখন শ্বশুর আমার কাছে এসে বলতেছে, বৌমা তুমি টেনশন করো না, তোমার পাশে আমরা আছি, তোমাদের দায়িত্ব এখন আমাদের উপর। এই কথা শুনে অনেকটা খুশি হয়ে গেলাম। আমার নিজের বাবা মা ও আমাকে এভাবে কখনো বলে নাই। তখন মনে হয়েছিল আমি নতুন একটা জীবন পেয়েছি। কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য বুঝতে পারি নাই আমার শ্বশুরের মনের মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। তার মাত্র কয়েক ঘন্টা পরে আমার দেবর এসে বলতেছে, ভাবি কান্না কইরেন না, আপনি তো আমাদের পরিবারের মানুষ, আপনাকে তো আমরা কখনো ছেড়ে দিব না। আপনি সারা জীবন আমাদের পাশে থাকবেন এবং আপনার খরচ চলাফেরার জন্য যা কিছু লাগে সবকিছু আমরা দেখব। তখন আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ এতক্ষণ যাবৎ আমি চিন্তা করছিলাম আমার জীবনটা এখন কি হবে। আমার হাজব্যান্ড তো চলেই গেল, তারপর থেকে মোটামুটি 5 মাস ভালোই চলতেছিল। এরপর দেখতে পেলাম ঘটনাটি অন্যদিকে ঘুরতেছে। আমার হাজব্যান্ড আমাকে যে কথা বলার সাহস পায় না সেই কথাগুলো আমার দেবর ও আমার শ্বশুর আমাকে বলতেছে। তখন আমি চুপচাপ এগুলা শুনে সহ্য করতাম আর মনে করতাম একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখলাম যতদিন যাচ্ছে এই সমস্যাটি অনেকটাই বাড়তেছে। পরে আমি একদিন রাগ করে আমি আমার বাবা বাড়িতে চলে গেলাম। আমি আমার ফ্যামিলির সবাইকে বিষয়টি খুলে বললাম। তখন আমার বাবা মা বলতেছে, আমাদের কিছুই করার নাই, আমি তোকে বিয়ে দিয়ে দিয়েছি, তোর সেখানেই থাকতে হবে। পরে আমি বাবা বাড়িতে কোনো রকম আশ্রয় না পেয়ে
আবারও শ্বশুর বাড়িতে চলে আসলাম। তখন শ্বশুর আমাকে জিজ্ঞেস করতেছে কেন আমি হঠাৎ করে কাউকে না বলে চলে গেলাম, কিন্তু আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারতেছি না। আমার কাছে মনে হয়েছে আমি এই সময়টাতে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায়। এভাবে করে আরও একটা বছর কেটে গেল। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে আমার শ্বশুর আমাকে একটা বনের ওষুধ দিল, বলতেছে বৌমা এটা তুমি খাও, তাহলে তোমার শরীর ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমি 1 সেকেন্ডের জন্য বুঝতে পারি নাই ঘুমের ওষুধটা খাওয়ার পর আমার সাথে এমন একটি ঘটনা ঘটবে।